শেষ হচ্ছে অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। মধ্যরাতে শুরু হবে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। ছাড় পাবে না গডফাদাররা, জানালেন উপদেষ্টা। আমাদের জন্য খুবই জরুরি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। ব্যবসায়ী নেতা ও সম্পাদক পরিষদের সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক। শিল্প কারখানার নিরাপত্তা ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার আহ্বান। এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলোকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের এক্সপোর্ট ঠিকমতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে। শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করে জেলে যাওয়া 57 প্রবাসীকে মুক্তি দিল আমিরাত। প্রধান উপদেষ্টার অনুরোধেই সাজা মওকুফ, জানালেন প্রেস সচিব। মানহানি সহ 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্মোহ তদন্ত হলে নিহতের সংখ্যা বাড়তে পারে বিডিআর হত্যাকাণ্ডে, বললেন মেজর হাফিজ। গোপন বন্দিশালার ভয়াবহ বর্ণনা দিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমি। ক্রসফায়ারের আতঙ্কে কাটত প্রতিটি ক্ষণ। আমি আল্লাহকে দোয়া করতাম, আল্লাহ তুমি এই মর্দম ব্যক্তিদের সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহকারে শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো আল্লাহ। ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়েও 14 বছর বহাল চট্টগ্রাম ওয়াসার এমডি। পদত্যাগের দাবিতে বিক্ষোভ, ঘেরাও, দুপক্ষের হাতাহাতি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজ রাত 12টার পর সারা দেশে একযোগে শুরু হবে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান। তার আগে 11:59 শেষ হবে বৈধ অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। মহানগর এলাকায় পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে পুলিশ সুপারগণ নেতৃত্ব দেবেন যৌথ অভিযানে। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান। এছাড়াও মাদকের গডফাদারদের ধরতেও অভিযান চালানো হবে বলে জানান তিনি। জুলাইয়ে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। 5 আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয়। সেই অস্ত্র জমা দিতে আলটিমেটাম দেয় সরকার। সেই সাথে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দেওয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিল করে গত 25 আগস্ট নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুই ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। মঙ্গলবার দিবাগত রাত 12:01 থেকে মহানগর এলাকায় পুলিশ কমিশনার আর জেলা পর্যায়ে পুলিশ সুপারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসারের সাথে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অভিযানে থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। কারো কাছে অনুমোদনহীন অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে। এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলাও দেওয়া হবে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হবে এই অভিযান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি,
এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে ব্যবস্থা নেওয়া হবে। নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট প্রসঙ্গ। ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। 2009 সালে পর দেশের বাইরে দ্বিতীয়বার এমন কীর্তি গড়ল লাল সবুজের দল। 185 রানে জয়ের লক্ষ্যে পঞ্চম দিনে মধ্যাহ্ন বিরতির পর 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথম টেস্ট টাইগাররা জিতেছিল 10 উইকেটে। শেষ দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 143 রান। আগের দিনের বিনা উইকেটে 42 রান নিয়ে আজ ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ব্যাটার জাকির হাসান ও সাদমান ইসলাম। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা জানান তা ঠিক করবে জনগণ। এদিকে পৃথক বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা যান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, তারা বর্তমান সরকারকে সমর্থন করে। বলেন, বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা তুলে ধরেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায়, আমাদের কি বলে রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে। পরে বিভিন্ন সংবাদপত্রের 20 জন সম্পাদকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে প্রধান উপদেষ্টা সম্পাদকদের সাথে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে। সংবিধান, নির্বাচন, স্থানীয় সরকার সহ বেশ কিছু খাতে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদক পরিষদ। গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং বিগত সরকারের সময় সাংবাদিক নিপীড়নের যেসব কালাকানুন আইন আছে সেগুলো বাদ দিয়ে সংস্কারের সুপারিশ করেছেন সম্পাদকরা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডেইলি স্টার সম্পাদক। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। এই সরকার কতদিন থাকতে পারে সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়। তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কি চায়। পরে প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি আপনারাই বলেন। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। একজন যেমন একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দেশে একটি শক্তিশালী গণমাধ্যম দেখতে চায় যারা স্বাধীনভাবে কাজ করবে। কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার 57 বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করেছেন। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গেল 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা।
দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 প্রবাসী বাংলাদেশির। এর মধ্যে 3 জনকে দেয়া হয় যাবজ্জীবন, বাকি 53 জনকে 10 বছর এবং একজনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে এসব প্রবাসীকে মুক্তি দেয়ার। এবার আটক প্রবাসীদের শাস্তি মওকুফের নির্দেশ দিলেন আমিরাত সরকার। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নির্দেশ দেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। মঙ্গলবার ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 57 জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএই ফেডারেল কোর্ট কনভিক্ট করে তাদেরকে পার্ডন করে দিয়েছেন। আমাদের দূতাবাসের সেই 22 জুলাই থেকে এই প্রসেসটার মধ্যে ছিল। আল্লাহর কাছে শুকর করা দরকার যে এবং এদেশের সরকারকে আপনারা যদি বলেনও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এদেশের রাষ্ট্রপ্রধান এটা নর্মালি সাধারণভাবে এই ধরনের ঘটনা ঘটে না। এটি আমাদের প্রধান যিনি উপদেষ্টা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। ঠিক আছে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে আরব আমিরাতের প্রেসিডেন্ট 57 বাংলাদেশির সাজা মওকুফ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউএইর অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ শামসী 57 বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মানহানি সহ 5 মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে 2টো মামলা 15 আগস্ট জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির অভিযোগে করা, বাকি 3টি মানহানির। সিএমএম আদালতের বিচারক খালাসের আদেশ দেন। এদিকে নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর করা হয়েছে। মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। পরে তিনি নিজেই গণমাধ্যমকে রায়ের তথ্য তুলে ধরেন। বলেন, 4 বছর আগে মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মৃত্যুবরণ করেছে। ভুয়া এসব মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন। সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। আমরা আজকে আদালতে বলেছিলাম, যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। গত 6 আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তার বিরুদ্ধে করা আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একাধিক মামলায় খালাস পেয়েছেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের যোগ সাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এমন দাবি করে এ ঘটনার পুনঃতদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি জানায়, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং দেশকে একটি ব্যর্থ ও নতজানু রাষ্ট্রে পরিণত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সুষ্ঠু বিচার নিশ্চিতে একটি স্বাধীন তদন্ত কমিশনের দাবিও জানায় বিএনপি। ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড, যেখানে বাহিনীটিতে কর্মরত 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শেষে সুষ্ঠু বিচারের দাবি জানায় দলটি। দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগ সাজশে এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত, এইভাবেই তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে সেই সময় তার নেতৃত্বে করা সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালার করুণ বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি। ৮ বছর গুম থাকার পর মঙ্গলবার মুখ খুললেন তিনি। জানালেন বহু বছর দেখেননি পৃথিবীর আলো, প্রতিটি মুহূর্ত কেটেছে ক্রসফায়ারের আতঙ্কে। ছাত্র জনতার অভ্যুত্থান না ঘটলে তার হয়তো আর কোনোদিনই ফিরে আসা হতো না। তার পাশাপাশি স্ত্রী পরিবারকেও নির্যাতন করা হয়েছে বলে জানান সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল। চেয়েছেন সংবিধানের সংশোধন। সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি গোপন বন্দিশালায় ছিলেন ৮ বছর। প্রায় পুরোটা সময় কেটেছে চোখ বাঁধা অবস্থায়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতি রাতেই দেখানো হতো ক্রস ফায়ারের ভয়, চলতো অমানবিক নির্যাতন। আমার হাত করা পড়েছে, আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে, আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন। আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাককে চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার, চেঁচামেচি, আহাজারি, বিলাপ, আমার বুক ফেটে যেত। তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ করতাম, আল্লাহ তুমি ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো আল্লাহ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণের অনুভূতি জানাতে গিয়ে অশ্রু ধরে রাখতে পারেননি আজমি। বলেন, সর্বক্ষেত্রেই অবিচার করা হয়েছে তার সঙ্গে। চোখ বেঁধে আমাকে নিচে গাড়িতে গিয়ে উঠিয়েছে, মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে, তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পরিয়েছে, তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল। এখন আমি ফিরে এসে আরো যা জানতে পারছি সেটা হলো, তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে, তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে। তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। গোলাম আজমের এই সন্তান মনে করেন, সীমান্ত হত্যা নিয়ে সরব থাকায় তার উপর ক্ষুব্ধ ছিল শেখ হাসিনা সরকার ও ভারত। সংবিধান সহ আরো বেশ কিছু ইস্যুতে নিজের মতামত জানান তিনি। ৫৭ জন শহীদ বীর ভাইয়ের রক্তের বদলা চাই। কোরআনে আছে খুনের বদলা খুন। যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, বাস্তবায়ন করেছে, এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যা মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আমি খুনের বদলা খুন চাই। ২০১৬ সালের ২২ আগস্ট রাতে আজমিকে গুম করা হয় বলে জানিয়েছিল তার পরিবার। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে বেরিয়ে আসতে থাকেন গোপন বন্দিশালার ব্যক্তিরা। তাদেরই একজন আব্দুল্লাহিল আমান আজমি। ওনারা তদন্ত করে দেখেছেন, কি তদন্ত করেছেন না করেছেন এটা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে ভোর থেকে প্রায় ২.৫ ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও কোমর সমান। ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পানি জমে যাওয়ায় বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোর থেকে অঝোরধারায় বৃষ্টি, রাজধানীর একাধিক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সকাল থেকেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। পুরুল বিশ্বরোড থেকে শুরু হয়েছে একবারে পুরো মোয়াখালী পর্যন্ত এটা পুরো যান। অনেক ভোগান্তি, সকালবেলা কোমর থেকে পানি ভিজে দিয়ে আসছে, এখন ক্লাস হচ্ছে না, এখন স্কুল থেকে ফোন দিচ্ছে, এখন আনতে যাচ্ছে।
সাইলেন্সারের ভিতরে পানি ঢুকে গেছিল, পানিটা বের করলাম। পানির জন্য তো গাড়ি তো ভালোভাবে চলতে পারে না, তার কারণে একটু জ্যাম লেগে যাচ্ছে। তবে মাত্রাতিরিক্ত তো অতভাবে না, মোটামুটি ছিল আর কি। সকালে গ্রিন রোডে সিএনজি চালিত কয়েকটি অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা যায়। কারওয়ান বাজারে রিকশার আসন পর্যন্ত পানি উঠতে দেখা গেছে। এছাড়া নগরের মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর ও মালিবাগ সহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছে তাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। এই সামান্য বৃষ্টি হলে এখানে একবারে পানি স্তূপ হয়ে যায়, মানুষ এবং এই অত্র এলাকার লোকজন চলতে পারে না। 15-20 মিনিট বৃষ্টি হইলে একেবারে কোমর পর্যন্ত পানি, আর পানি সহজে নামে না। রাজধানীতে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে নগরবাসী। একটু বৃষ্টি নামলে পানি জমে থাকে, এগুলা একবার কাজ করছে, তারপরে যে কাজ যেভাবে করা উচিত ছিল সেভাবে আর কাজ করে নাই। পুরো রাস্তার ভিতরে কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যেটা আমাদের মনে হয় খুব দ্রুততা সহকারে এটা পরিশোধনের ব্যবস্থা করা উচিত। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত 80 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ব্যাপক ক্ষোভ বিক্ষোভের পরও চেয়ার ছাড়তে নারাজ চট্টগ্রাম ওয়াসার এমডি AKM ফজলুল্লাহ। 14 বছর ধরে তিনি এই পদে, বর্তমানে বয়স 81 বছর। ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে আজও তুলকালাম কাণ্ড ঘটেছে ওয়াসায়। ঘেরাওকালে বিক্ষোভকারীদের সাথে এমডি সমর্থকদের হাতাহাতি, বাকবিতণ্ডাও হয়। চট্টগ্রাম ওয়াসার এমডি AKM ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে সকালে ওয়াসা ভবন ঘেরাও এবং বিক্ষোভ করে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এমডির সমর্থক হিসেবে পরিচিত প্রায় 20-30 জনের আরেকটি দল পাল্টা অবস্থান নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সাথে ওয়াসার গ্রাহক, ক্যাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। 14 বছর ধরে এমডি পদে থাকা 81 বছর বয়সী ফজলুল্লাহ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন তারা। অত্যন্ত দুর্নীতিগ্রস্ত বিষয়টা আমরা শুনেছি এবং এটা অত্যন্ত সবাই জানে, সর্ববিদিত ব্যাপারটা। যত ভোট সবাই গেছে, এরপর আমাদের এজেন্ডাগুলো আর আলোর মুখ দেখে নাই। তো আমরা দীর্ঘদিন ধরে এই অবস্থায়, তারপর শেষমেশ আমরা না পেরে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, হাইকোর্টে। ওয়াসাকে যদি একটি সমৃদ্ধ আলোকিত প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই, সেখানে নেতৃত্বের পরিবর্তন জরুরি। এমডির 20 জন আত্মীয় স্বজনকে ওয়াসায় চাকরি দেওয়া, বড় বড় প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট গড়ে তোলা, দুদকের তদন্ত শুরু হলে তথ্য প্রমাণ লুকাতে নথিপত্রের কক্ষে আগুন লাগিয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিনের। ওয়াসাকে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছেন, সেই জন্য অবিলম্বে তার পদত্যাগ আমরা চাই যে দ্রুত এখান থেকে সরে যাক। তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পদত্যাগ করবেন না বলে জানান ওয়াসার এমডি। তারা এসে আলাপ করতে পারে ওয়াটার রেট, তারা আলাপ করতে ওয়াটার প্রবলেম, তারা আলাপ করতে পারে ওয়াটার কোয়ালিটি। তারা এখানে আমার পদত্যাগ কী চাবে? আর যদি আমার পদত্যাগই চায় তারা সরকারকে লিখুক, আমি তো তাদের দ্বারা অ্যাপয়েন্টেড না। 2011 সাল থেকে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে আছেন AKM ফজলুল্লাহ। 25টা লোক এসে 40টা লোক এসে বিক্ষোভ করে, আমি তো। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স এবং প্রকৌশলী সহ আরও বেশি দক্ষ জনশক্তি নিতে চায় উপসাগরীয় দেশ কুয়েত। এমনটাই জানান ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এমনটা জানান দেশটির বিদায়ী রাষ্ট্রদূত। বৈঠকে অর্থনৈতিক, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কিনা সেই বিষয়ে এখনও সুনির্দিষ্ট এজেন্ডা চূড়ান্ত হয়নি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আর্থিক না হলেও নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। নিশ্চিত করেন আগামী 22 সেপ্টেম্বর 5 দিনের সফরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান আগামী সেপ্টেম্বরে ডোনাল্ডোর নেতৃত্বে প্রতিনিধি দল আসবে বাংলাদেশে। বৈঠক হবে
প্রধান উপদেষ্টার সাথে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। এখন পর্যন্ত নতুন করে ৮,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছে জানিয়ে ঘোষণা দেন নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। এ সময় প্রবাসে বাংলাদেশিদের স্ব দেশের আইন কানুন মেনে চলার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসীর মুক্তিকে সাফল্য বলছেন তিনি। আপনি যে দেশে কাজ করতে যাবেন সে দেশের আইন মেনে চলতে হবে। তাদের আইনে এই ধরনের কোনো প্রভিশন নেই। সেন্টিমেন্টাল হয়ে তারা এটা করেছে, এই কথাটাই তাদেরকে বলা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইউএইর প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে। অ্যাবাউট ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে। এটা যে করে কিভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ও আহত সদস্যদের সাথে সাক্ষাতের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিকেল ৩টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শুরু হয় অনুষ্ঠান। মোহাম্মদপুর, আদাবর সহ আশপাশের ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এসে জড়ো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানের এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে আয়োজকরা। জ্বালানি চুক্তির অনিয়মগুলো খতিয়ে দেখবে শ্বেতপত্র কমিটি, এমনটাই জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিকেলে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, একই সাথে খতিয়ে দেখা হবে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, মেগা প্রকল্প ও বিভিন্ন আর্থিক খাত। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিভিন্ন দেশে অবস্থানরত বিশিষ্টজনদের সাথে কথা বলবে শ্বেতপত্র কমিটি। তিনি আরও বলেন, প্রয়োজন হলে এই শ্বেতপত্র নিয়ে সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করা হবে। জানান, আগামী ২ মাসের মধ্যে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করেছেন এই সভায়। খাতওয়ারি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে। আবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপারও আছে, সেটা হলো ব্যাংকিং খাতের আলোচনা আছে, কর আহরণের ব্যাপার আছে, পাচারকৃত অর্থ মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে, দারিদ্র্য বিমোচন, আমাদের বৈষম্যের আলোচনা, সেগুলিও ভঙ্গুরতা, এগুলি নিয়েও আলোচনা হবে। সেই আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে, এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি। আগামীকাল থেকে আউটডোর সেবা, রুটিন অপারেশন সহ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দুদিন বিরতির পর মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাসপাতালের আউটডোর সেবা দেওয়া হচ্ছে। তবে নিয়মিত অপারেশন সহ কিছু কার্যক্রম এখনও শুরু হয়নি। সরকারের কাছে চিকিৎসক, নার্স, সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। চিকিৎসকদের উপর হামলার ঘটনার সূত্রপাত যেখান থেকে, সেই জরুরি বিভাগে মঙ্গলবার সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল ফটকে সেনাবাহিনীর সাজো আজান, ঢোকার মুখেও সেনা, বিজিবি, পুলিশের সতর্ক পাহারা। হাসপাতালের ভেতরেও নিরাপত্তা কড়া। চিকিৎসকরা রোগীদের সেবা দিচ্ছেন। সবকিছু ঠিক মতো নিভাইছে আল্লাহর রহমত। আমার রোগী অপারেশন হয়েছে আজকে, মাশাআল্লাহ ভালো। ওষুধ লেখা দিয়েছে, ওষুধ নিতে বলছে। সকাল 10টা থেকে রোগী দেখা শুরু হয় আউটডোরে। যেসব রোগীরা সোমবার সেবা পাননি তারা এসেছেন সেবা নিতে। ভিড়ও স্বাভাবিক। দুদিন বন্ধ থাকার পর আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেক ডাক্তারও আসছে, প্লাস অনেক রোগীও আসছে। দুদিন আমরা অনেক হয়রানি ছিলাম। স্বাস্থ্যমন্ত্রী ওটাকে ইয়ে করছে, অনতি বিলম্বে উইথড্র করতে বলছে, তো উইথড্র হয়েছে মনে করে আশা নিয়ে আসছি আর কি। তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো সেবা পাইছি। ওইরকম বড় ডাক্তার আর পাইনি, কিন্তু জুনিয়র যে কনসালটেন্ট ওগুলো পাইছি। 11টার দিকে বহির্বিভাগ পরিদর্শনে আসেন হাসপাতাল পরিচালক। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেন চিকিৎসকদের। অ্যাকচুয়ালি সেবার ক্ষেত্রে শুধু আমাদের রুটিন অপারেশন আর হচ্ছে আউটডোর, এই দুইটা সার্ভিস আমাদের বন্ধ ছিল। আমরা ইমার্জেন্সি অপারেশন কিন্তু চালু রেখেছি। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, অন্যান্য সকল সার্ভিস সব চালু আছে। এখন মূলত আমাদের আউটডোর সার্ভিস আর রুটিন অপারেশন, এই দুটা কাজ বাকি ছিল, সেটা চালু হবে। মঙ্গলবার বহির্বিভাগ চালু হলেও এখনও হাসপাতালের সব সেবা পুরোদমে চালু হয়নি। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠন করা হোক। আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে একটা জাস্ট ভিজিবল একটা অগ্রগতি আমরা দেখতে চাই এবং আমরা আগামীকালকে থেকেই পুরোপুরি সবকিছু স্বাভাবিক কার্যক্রম ফিরে যেতে চাই। স্বাস্থ্য পুলিশ এটা আমাদের অধিদপ্তরেরও দাবি এবং অবশ্যই চিকিৎসকদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি যে অধিদপ্তর থেকেও এই প্রস্তাবনা আমরা অবশ্যই মন্ত্রণালয়ে দিব। গত শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কর্মবিরতিতে ছিলেন চিকিৎসকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে কঠোর অবস্থানে সরকার। সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল জোরদার করেছেন সেনা সদস্যরা। সক্রিয় অবস্থানে আছেন শিল্প পুলিশ। বলা হচ্ছে বিশৃঙ্খলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। টানা শ্রমিক আন্দোলনের পর আজ কিছুটা স্বস্তি ফিরেছে আশুলিয়ায়। দুই একটি ছাড়া অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। ঢাকা ইপিজেড এলাকার কর্মপরিবেশ স্বাভাবিক। ভোর থেকেই সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। পুলিশ মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। তবে নানা দাবিতে আশুলিয়ার নাসা, ম্যাঙ্গোটেক্স, হান্ডা সহ কয়েকটি কারখানায় কর্মবিরতি চলছে। বিষয়টি সুরাহার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হল নারী ও শিশু সুরক্ষা বিষয়ক বিল। তুমুল বিতর্ক ও বাক বিতণ্ডার মধ্যে দিয়ে অপরাজিতা নারী ও শিশু বিল নামক বিশেষ এই বিলটি পাশ হয়। সোমবার এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বিরোধীরাও সম্মতি দেওয়ার পর মঙ্গলবার তা পাশ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি, কঠোর শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচারের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বিলে অবশ্য বেশ কিছু সংশোধনী চেয়েছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ক্ষমতাসীন নেতা কর্মীদের বাঁচাতে বিলে রয়েছে নানা ফাঁকফোকর। নতুন এই বিল পাঠানো হবে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি সই করলেই তা রাজ্য আইনে পরিণত হবে। বিচ্ছিন্নতাবাদীদের হামলাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত ভারতের মণিপুর। গেল দুদিন ধরে সশস্ত্র গোষ্ঠীদের হামলায় প্রাণ গেছে 2 জনের, আহত অন্তত 9। স্থানীয়দের ঘরবাড়ির পাশাপাশি নিরাপত্তা বাহিনীর একাধিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। মাটিতে পড়ে আছে পোড়া টিনের খণ্ড, এখনো ছাই থেকে উঠছে ধোঁয়া। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মণিপুরের কৌত্রুক গ্রাম যেন ধ্বংসস্তূপ। রোববার স্থানীয় সময় দুপুরে হঠাৎই শুরু হয় গোলাগুলি। স্থানীয়দের বাড়িঘর লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন। ঘটেছে হতাহতের ঘটনাও। রোববারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবারও বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলার শিকার হয় অঞ্চলটি। দ্বিতীয় দিন হামলার টার্গেট হয় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সিনাম গ্রামে পুলিশের একাধিক বাংকার ও ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে হামলাকারীরা। ধারণা করা হচ্ছে সশস্ত্র গোষ্ঠী কুকি এসব হামলা চালাচ্ছে। কৌত্রুকের বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব পদক্ষেপই নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলার পর আরও আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যে। তালিকাভুক্ত আদিবাসী গোষ্ঠীর মর্যাদা ও কোটা সুবিধা নিয়ে গত বছর থেকেই বিবাদ চলছে অঞ্চলটিতে বসবাসরত 2 গোষ্ঠী মেইতেই ও কুকির মধ্যে। এই ইস্যুতে চলমান দাঙ্গায় এ পর্যন্ত 2 শতাধিক প্রাণহানি ও 60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।